যদি একমত থাকি তাহলে রাজপথে কেন আমরা একসঙ্গে দাঁড়াতে পারছি না? একসঙ্গে দাঁড়াতে পারছি না কেন? 28 অক্টোবরের পরে আগে পরে অনেক আলোচনা হয়েছে, আজকে আমি ওই প্রসঙ্গে না বলি, কিন্তু কেবলমাত্র 7 জানুয়ারি মানুষ বিরোধী দলগুলোর ডাকে মানুষের সাড়াটা দিয়েছে, ভোট কেন্দ্রে যায়নি, মানুষ তার বর্জন করেছে, প্রত্যাখ্যান করেছে, একটা গণ অনাস্থা মানুষ জানিয়েছে। 90-95% মানুষ সরকারকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, গণ অনাস্থা মানুষ জানিয়ে দিয়েছে যে 28টা দল নির্বাচনে গেছে, 27টা দল তারা পর্যন্ত বলেছে এই নির্বাচন একটা ফ্রড নির্বাচন, এটা তামাশা নির্বাচন, এটা অদৃশ্য জায়গা থেকে যেভাবে ফলাফল ঠিক করা হয়েছে সেভাবে এই নির্বাচনটা হয়েছে। এমনকি নৌকা মার্কা নিয়ে যারা হেরে গেছে তারা পর্যন্ত বলেছে এটা কোনো নির্বাচন হয় নাই। তার মানে কি, একটা জবরদস্তি করে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় আছে। এখন বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। 90 সালের পরে এই প্রথম জনগণের সকল অংশ, সকল বিরোধী দল সবাই কিন্তু আজকে ঐক্যবদ্ধ। তাহলে কেন, কোন কারণের জন্য এরকম একটা জবরদস্তি সরকার আমাদের বুকের উপরে এখনো চেপে আছে? যে সরকার আমার বর্তমানের সাথে ভবিষ্যৎকে আজকে তারা জাহান্নামের দিকে আজকে তারা নিয়ে চলেছে। সে কথাটা বলতে চাই। পীর সাহেব যে সংলাপের কথাটা বললেন, আমি শেষ কথা বলবো এটা বলে, আমাদের এত বিশাল সম্ভাবনা কোথায় মার খেলো। আমি বিএনপির সাংগঠনিক ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছেন দেখলাম, দলকে পুনর্গঠনের ব্যাপারে। রাজনৈতিক ক্ষেত্রে বিএনপি সহ বিরোধী দল আমাদের যে ব্যর্থতা সেটা নিয়ে কি আমরা পর্যালোচনা করেছি? আমরা কি আমাদের ব্যর্থতাগুলো আমরা কি চিহ্নিত করেছি, আলোচনা করেছি? তাহলে এই সরকার কেবলমাত্র একটা রাষ্ট্রশক্তিকে তারা প্রয়োগ করে, কেবলমাত্র বৃহৎ প্রতিবেশীকে তারা সাথে নিয়ে তারা গোটা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে আজকে তারা অবস্থান নিয়েছে। তাহলে আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত করে মনে করি এটা পর্যালোচনা দরকার, এর একটা পর্যালোচনা দরকার নতুনভাবে। কারণ সকল বিরোধী দল রাজপথে এখন এক ধরনের ঐক্য আছে, কিন্তু ঐক্যটা কার্যকারী না, ঐক্যটা এখনো দৃশ্যমান না। যেই আন্দোলনটা কার্যকারী, এখানে জশমিন দেশে যদাচার বলে না, যেই দেবতা যে প্রসাদে তুষ্ট, মানুষ যেভাবে এটাকে আন্দোলন বোঝে, মানুষ এখন একেবারে মুখিয়ে আছে। আপনি 6-7 মাস পার হয়ে গেল, 7 তারিখের পরে বিরোধী দলগুলো এরকম ভূমিকায় থাকবে, মানুষ কি এটা মনে করেছে? এটা মানুষ তো মনে করেছিল 7 জানুয়ারির পরে লাগাতার ভাবে আপনি কর্মসূচি দেবেন, রাজপথে দাঁড়াবেন, আপনি সরকারকে আলটিমেটাম দেবেন, এবং এরপরে এনাফ ইজ এনাফ। এখন আপনি কবে কিভাবে যাবেন আপনি দিনক্ষণ ঠিক করেন, আলাপ আলোচনা করেন। এই ভাষায় যদি বিরোধী দলগুলো কথা বলতে না পারেন তাহলে কিন্তু এই দুঃশাসন অনিশ্চিত কালের জন্য আপনার বুকের ঘাড়ের উপরে এটা কিন্তু থাকবে। বসেন, আলাপ আলোচনা করি, কথা বলি, এবং শুধুমাত্র সেমিনার সিম্পোজিয়াম নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তার চেয়ে গুরুত্বপূর্ণ যারা যুগপৎ আন্দোলনের মধ্যে আছেন, যুগপথের বাইরে যে রাজনৈতিক দল, সামাজিক শক্তি আছেন, সবাই কিভাবে রাজপথে কার্যকরীভাবে নামতে পারেন। আমাদের বড় দাগের যে বোঝাপড়া আছে সেই বোঝাপড়াকে রাজপথের কর্মসূচি আকারে সেটাকে হাজির করেন। মানুষের একদিন এক মুহূর্তের জন্য এই দুঃশাসনকে মানুষ কিন্তু আর মেনে নিতে পারছে না, মানুষ দেখতে চায়। এবং সম্ভবত এরকম একটা দুর্বল বিরোধী দল মনে হয় বহু বছর পরে এটা বাংলাদেশেও, এটাও একটা কারণ, এটা পর্যালোচনা হওয়া দরকার। এই দুর্বল বিরোধী দল কিভাবে দুর্বলতা কাটিয়ে ওঠে, মানুষ আকাঙ্ক্ষাকে ধারণ করবেন। ভাই, দায়িত্ব নিতে হবে, ঝুঁকি নিতে হবে। বড় পরিবর্তনের জন্য বড় ঝুঁকি ছাড়া দুনিয়ার কোথাও কোনো বড় পরিবর্তন হয় নাই। আমি যে বাক্য বলে শেষ করি, দেশপ্রেম যদি ইমানের অঙ্গ হয়ে থাকে, বাস্তবে আজকে বাংলাদেশে যে দখলদারিত্ব, বাংলাদেশ যেভাবে একটা প্রায় উপনিবেশের মতন চরিত্র আজকে গ্রহণ করছে, এর বিরুদ্ধে সমগ্র দেশবাসী আজকে ঐক্যবদ্ধ। রাজনীতিকদের কাজ হচ্ছে কর্মসূচি আকারে, এজেন্ডা আকারে সুনির্দিষ্ট পদক্ষেপ নেবেন, মানুষকে ঐক্যবদ্ধ করবেন, চলেন সেই লড়াইটাকে আমরা বুকে মুখ মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে আরো একবার দুবার বসে আলাপ আলোচনা করি, আমরা সেই কর্মসূচি দিই, মানুষকে ঐক্যবদ্ধ করি, এবং এই বছরের মধ্যেই এই সরকারকে যাতে বিদায় নিতে বাধ্য করতে পারি, রাজপথে সেই কর্মসূচিটা গ্রহণ করেন, তাহলে মানুষ বিরোধী দলের উপরে কিছুটা আস্থা রাখতে পারবে। এ কথা বলে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।